প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বাংলা বানানের নিয়ম। তো তোমরা জানো যে বাংলা বানানের নিয়ম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমাদের শুধু এইচএসসি পরীক্ষায় যে বাংলা বানানের নিয়ম থেকে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য যেমন এই অধ্যায়টি আমাদের জানা প্রয়োজন, পাশাপাশি আমাদের শুদ্ধভাবে বাংলা লেখার জন্য বাংলা বানানের নিয়মগুলো অধ্যয়ন করা জানা খুবই প্রয়োজন। তো আমরা যখন একটা রচনা লিখব, আমরা যখন একটা ভাব সম্প্রসারণ চিঠিপত্র অথবা বাংলা প্রথম পত্রের কোনো একটি সৃজনশীল প্রশ্ন আমরা যখন লিখব, আমাদের কিন্তু খাতায় বানানের শুদ্ধতা রক্ষা করতে হয়। যদি আমরা অশুদ্ধভাবে লিখি, বানানের মধ্যে ভুল থাকে, বাক্য গঠনে ভুল থাকে, তাহলে কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন যে এই শিক্ষার্থী সে তার বানান বিষয়ে যথেষ্ট দক্ষতা নেই। এরকম এটা তোমার জন্য একটা মাইনাস পয়েন্ট হবে। ফলে তোমাকে একটা শুদ্ধভাবে লিখতে হবে। তারপরে তুমি যখন পড়াশোনা শেষ করে তুমি একজন বড় অফিসার হবে, সেখানেও কিন্তু তোমাকে অফিসে অনেক কিছু লিখতে হবে, অনেক কাজ করতে হবে। সেই সব জায়গায় তোমার লেখার ক্ষেত্রে শুদ্ধতা থাকা অত্যন্ত জরুরি। তো এই সমস্ত কিছুর জন্য আমাদের বাংলা বানানের নিয়মগুলো জানাটা খুবই প্রয়োজন। এখন এই বাংলা বানানের নিয়ম, এই বাংলা বানানের নিয়মের কথা বলতে গেলে তোমরা জানো যে বাংলা বানানের কিন্তু অনেক নিয়ম আছে। বাংলা একাডেমি প্রদত্ত যে নিয়মগুলো আছে, তার মধ্যে সেই নিয়মগুলো আমাদের যেমন জানতে হয়, পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে। তো বাংলা বানানের নিয়মগুলো আলোচনা করতে গেলে দেখা যায় যে এটা নিয়ে কিন্তু একটি গ্রন্থ রচনা করা যায়। হ্যাঁ, তো যেমন তোমাদের আমি যদি একটি গ্রন্থ দেখাই, এই যে বাংলা বানানের নিয়ম কানুন। হ্যাঁ, দেখো এটা কিন্তু আমারই লেখা একটি বই। তো এখানে বাংলা বানান নিয়ে একটি সম্পূর্ণ গ্রন্থ রচনা করা হয়েছে। এখন তোমাদের যে সিলেবাস, এইচএসসির সিলেবাস, সেখানে কিন্তু এত ব্যাপক বিষয় নাই। হ্যাঁ, বাংলা বানানের নিয়ম আবার তোমার অনার্সের পাঠ্যসূচিতে আছে। এইচএসসির সিলেবাসে আমরা খুব গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো একান্ত আমাদের জানা প্রয়োজন, এবং শুদ্ধ লেখার ক্ষেত্রে যে নিয়মগুলো না জানলে আমাদের হবে না, তো সেরকম কিছু বিষয় সেখানে রয়েছে। তো সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করা এবং সেই জায়গাগুলোকে তোমাদেরকে সামনে উপস্থাপন করে তোমাদের বুঝিয়ে দেওয়া, এই এই বিষয়টি কিন্তু আমার আজকের ক্লাসের উদ্দেশ্য। সুতরাং আমি আশা করব এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে তোমরা সকলেই প্রস্তুত হয়ে বসবে, তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমি আলোচনা করব সেগুলো তোমরা খাতায় লিখে নিবে, এবং তোমরা সেটা লিখে নেওয়ার মধ্য দিয়ে তোমরা পরবর্তী সময়ে যখন আবার এটা পড়বে খাতাটা খুলে, তখন তোমাদের বোঝার ক্ষেত্রে এটা সুবিধা হবে। কারণ যে কোনো একটি বই থেকে যদি তুমি বাংলা বানানের নিয়ম পড়ো, সেটা অনেক বিস্তৃত বর্ণনা আছে, সেটা তো তুমি পড়বেই, কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হয়। সেই জিনিসগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা কি করব, নিয়মগুলোকে বিশ্লেষণ করে সহজে উপস্থাপনের চেষ্টা করব। ফলে তোমাকে কিন্তু একটু মনোযোগের সাথে বসতে হবে। তো শুদ্ধভাবে লেখার ক্ষেত্রে আমাদের কি ভুলগুলো হয়, প্রথমে আমাদের জানা দরকার যে আমরা কি ভুলগুলো করি। আমরা যখন লিখি, তো লেখার ক্ষেত্রে আমাদের ভুলগুলো কোথায় কোথায় বেশি বেশি দেখা যায়। তাহলে আমরা দেখব যে আমাদের ভুলের মধ্যে 4টি ভুল প্রধানত আমরা পাই। 1 নম্বর হচ্ছে বানান সংক্রান্ত ভুল। আমরা যখন কিছু লিখি আমাদের অনেকেরই শব্দের বানানে অনেক ভুল হয়। তো এই ভুল যখন হয় তখন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কনফিউজড হই, একটা বানান নিয়ে যে বানানটা কি হলো নাকি হলো না, এরকম একটা কনফিউশন আমাদের জাগে। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের যেটা করতে হবে সেটা হলো, যখনই কোনো একটা বানান ভুলের একটা সম্ভাবনা বা বিব্রতকর একটা অবস্থায় আমরা পড়বো, আমাদেরকে অভিধান খুলে সেই সঠিক বানানটি দেখে নিতে হবে, বানানটির গঠন দেখে নিতে হবে। তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এই বানানটি হয়তো সঠিকভাবে এর পরবর্তী সময়তে লিখতে পারবো। অভিধান দেখার একটা অভ্যাস করতে হবে তোমাদের। তো এই প্রসঙ্গে আমি তোমাদের একটা বই দেখাই, যেমন এই যে তোমরা যে বইটা তোমাদের অবশ্যই কেনা লাগবে সেটা হচ্ছে আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। তো এই বইটা কিন্তু তোমার শিক্ষার্থীদের সকলের বাসায় একটি করে থাকা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। আমার মনে হয় যে সবার বাসায় এটা আছে, আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। যদি এমন কেউ থাকো যে তোমার বাসায় নাই, তাহলে তোমার কিন্তু উচিত দ্রুত এই বইটি সংগ্রহ করা। এবং যখনই কোনো একটি বানানে তোমার কনফিউশন হবে, একটু বিব্রতকর অবস্থায় পড়বে, অভিধানটা খুলে তুমি দেখে নিবে। বাংলা একাডেমি থেকে কিন্তু অনেক ধরনের অভিধান প্রকাশিত হয়। তো তোমাদের তো সকল অভিধান দরকার নাই, আমরা টিচাররা যেমন অনেক অভিধান পড়ি, কিন্তু তোমাদের এতটা দরকার নেই। তোমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে এই তোমার আধুনিক
বাংলা অভিধান। এটা তুমি কোথায় পাবে? এটা তুমি কিন্তু যে কোনো ভালো লাইব্রেরিতে পেয়ে যাবে, কারণ এটা খুব একটা প্রচলিত বই, সকলের ঘরে ঘরে আছে। তো তাহলে প্রথম নিয়মটা আমরা দেখলাম। প্রথমে হচ্ছে আমরা বানান সংক্রান্ত ভুল আমরা বেশি করি, আর সেই ভুল এড়ানোর জন্য আমরা কি করব সেটাও জেনে নিলাম। আমরা অভিধান দেখব, অভিধান যখনই একটা ভুল করব অভিধান দেখে আমরা সেটা ঠিক করে নিব। 2 নম্বর ভুলটা হচ্ছে আমাদের সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ। এইটা কিন্তু মানে এতটাই অজান্তে হয়ে যায়, যিনি লিখেন অনেক সময় উনি বুঝতে পারেন না যে আসলে সাধু এবং চলিত রীতির মিশ্রণ তিনি করে ফেলছেন। এখানে তোমাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে যে জায়গাটা সতর্ক থাকতে হবে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ। কারণ সাধু এবং চলিত রীতিতে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের গঠনটি সম্পূর্ণ ভিন্ন রকম হয়। এই জায়গাটাতে তোমাকে একটু সতর্ক থাকতে হবে এবং সাধু রীতির যে বিষয়টা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। 3 আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমাদের বাক্যের গঠনগত ভুল। আমাদের কিন্তু দেখো বাক্যের মধ্যে কিছু গঠন আছে, যে আমরা কোথায় তোমার কর্তাটাকে বসাবো, কোথায় কর্মকে বসাবো, কোথায় ক্রিয়াকে বসাবো। তোমরা এসএসসিতে একটা অধ্যায় পড়েছিলে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। একদম তোমাদের এসএসসির যে পাঠ্য ব্যাকরণ বইটা ছিল বোর্ড কর্তৃক নির্ধারিত, সেটার একদম শেষ অধ্যায় ছিল পদ পদ সংস্থাপনার ক্রম। পদগুলা কিভাবে বলবে সেই ক্রমগুলা কিন্তু সেখানে দেয়া ছিল। তো সেইভাবে তোমার পদের ক্রমটাকে রক্ষা করতে হয়। দেখো ইংরেজি ভাষার পদক্রম কিন্তু একটু আলাদা, বাংলা ভাষার পদক্রম আলাদা। তোমাকে বাংলা ভাষার পদগুলো কিভাবে বসে সেই অনুযায়ী বসাতে হবে। সেটা আমরা অনেক সময় বসাতে পারি না, বা আমাদের লেখায় একটু আগে পিছে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, ফলে আমাদের বাক্য গঠন দুর্বল হয়। আর সবশেষে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে শব্দের অপপ্রয়োগজনিত ভুল। যে শব্দটি যেখানে বসানো দরকার আমরা দেখা যায় বাক্যে ওই যে প্রয়োজনীয় শব্দটি সেটি না বসিয়ে যে শব্দটি মানানসই নয়, যে শব্দটি হয়তো গ্রহণযোগ্য নয়, এমন একটি শব্দ আমরা সেখানে ব্যবহার করলাম, তাহলে আমাদের শব্দ প্রয়োগজনিত ভুল হতে পারে। এই 4টি ভুল আমাদের প্রধানত হয়। তো এই ভুলগুলো আমাদেরকে এড়াতে হবে। এই ভুলগুলো কিভাবে এড়াবে সেগুলো নিয়ে আলোচনা হলো। এটা আসলে প্র্যাকটিস করে করে আমাদেরকে এড়াতে হবে। আর আমাদের বানানের নিয়মগুলো জানতে হবে শুদ্ধ লেখার ক্ষেত্রে। তো আমরা আজকে কি করব, যে বানানের নিয়মের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা খুঁজে বের করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের যে নিয়মটা আলোচনা করছি সেটা হচ্ছে রস্বই এবং দীর্ঘই এর ব্যবহার। রস্বই এবং দীর্ঘই এর ব্যবহার। যারা লিখে নিচ্ছ তারা খাতায় একটা তুমি শিরোনাম করো, রস্বই এবং দীর্ঘই এর ব্যবহার করে, এবং নিয়মগুলো দেখো। 1 নম্বর নিয়ম, দেখো রস্বই এবং দীর্ঘই এই দুইটি ধ্বনির যে উচ্চারণ, এই উচ্চারণের পার্থক্য খুবই কম। এটা হচ্ছে প্রথম একটা বিষয়, যে রস্বই এবং দীর্ঘের উচ্চারণগত পার্থক্য তেমন একটা দেখা যায় না। কিরকম, আমরা বোর্ডের কাছে এসে যদি উদাহরণ দিই, হ্যাঁ উদাহরণ দিলে আমার মনে হয় যে আরো পরিষ্কার হবে। যেটা বলছিলাম যে রস্বই এবং দীর্ঘের উচ্চারণগত পার্থক্য তেমন দেখা যায় না। তুমি যদি একটা শব্দ লিখো দিন, তাহলে এটা কিন্তু রস্বই দিয়ে লিখছো। আবার আরেকটি শব্দ আছে দিন, এটা কিন্তু দয় দীর্ঘি দন্ত ন, দিন। তাহলে এই দিন, দয় রস্যি ন দিন, এই দিন মানে হচ্ছে তোমার কি দিবস। আর দয় দীর্ঘি ন যদি আমরা দিই, এই দিন মানে হচ্ছে দরিদ্র। তাহলে দেখো উচ্চারণটা কিন্তু অনেকটাই কাছাকাছি, কিন্তু এই রস্বই এবং দীর্ঘের জন্য দুইটি আলাদা শব্দ হয়ে গেল। তো এইভাবে যেহেতু রস্বই এবং দীর্ঘের উচ্চারণগত পার্থক্যটা খুব কম, তাই অনেক ক্ষেত্রে আমাদেরকে বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়। তো দ্বিতীয় আরেকটা নিয়ম দেখি, এই নিয়মটা আশা করি আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর একটা নিয়ম দেখো, বিশেষ্য পদের শেষে অনেক ক্ষেত্রে দীর্ঘইকার যোগ করে বিশেষণ পদ তৈরি হয়। আমি এটা একটু মুছে নিই। দ্বিতীয় নিয়মটা আমি আবার বলি, দেখো বিশেষ্য পদের শেষে অনেক ক্ষেত্রে দীর্ঘইকার যোগ করে বিশেষণ পদ তৈরি হয়। আমরা 2 কলামে যদি এটা একটু দেখি, বলা হয়েছে যে বিশেষ্য এই পাশে থাকবে, এবং নিয়মটা কি, বিশেষ্য পদের শেষে অনেক ক্ষেত্রে দীর্ঘইকার যোগ করে বিশেষণ পদ তৈরি হয়। তাহলে ডান পাশে দাও বিশেষণ। এখন এটা দেখো কিভাবে তৈরি হয়। যদি আমরা একটা শব্দ লিখি সুখ, এই সুখ শব্দটা কিন্তু একটা বিশেষ্য, কিন্তু এটার বিশেষণটা কি হবে, সুখী। লোভ শব্দটা একটা বিশেষ্য,
যেটার বিশেষণ হবে লোভী। পাপ শব্দটা একটা বিশেষ্য, যেটার বিশেষণ হবে পাপী। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল। নিয়মটা বিশ্লেষণ করলে কি দাঁড়ায় দেখো, বলা হয়েছে, আমি নিয়মটা আবার বলি। বিশেষ্য পদের শেষে অনেক ক্ষেত্রে দীর্ঘইকার যোগ করে বিশেষণ পদ তৈরি করা হয়। মানে বিষয়টা এরকম যে একটা বিশেষ্য থেকে যদি তুমি বিশেষণ পদে পরিণত করতে যাও, তাহলে অনেক ক্ষেত্রে ইকার যুক্ত করে বিশেষ্য থেকে বিশেষণ করা যায়। এই ক্ষেত্রে যে ইকারটি যেটা যুক্ত হবে সেটা অলওয়েজ তোমার দীর্ঘইকার যুক্ত হবে, কখনোই হ্রস্বইকার যুক্ত হবে না। অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ করার ক্ষেত্রে যদি ইকারের দরকার হয়, সেটা সবসময় দীর্ঘইকার হবে। এরকম আরো প্রচুর শব্দ আছে, ত্যাগ থেকে ত্যাগী, গৃহ থেকে গৃহী, তারপরে এরকম আরো অনেক আছে। আমরা 2-3টা উদাহরণ দিলাম। তো আশা করি এই নিয়মটা তুমি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর আরেকটা নিয়মে আসি। 3 নম্বর নিয়মটা কিন্তু আরো খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ম। নিয়মটা আমি তোমাদের একটু শুনাই, তোমরা একটু লিখে নাও। দীর্ঘইকারযুক্ত বিশেষণ শব্দে কি বলছে নিয়মটা? দীর্ঘইকারযুক্ত বিশেষণ শব্দ। আচ্ছা, তাহলে এই দীর্ঘইকারযুক্ত বিশেষণ শব্দে দীর্ঘইকারের পরে, দীর্ঘইকারযুক্ত বিশেষণ শব্দে দীর্ঘইকারের পরে যদি মূর্ধন্যয় দীর্ঘী, দন্তন্যয় দীর্ঘী, তয় ব অথবা তা, এগুলো ওই অবলিক দিলাম মানে হচ্ছে অথবা। তাহলে নিয়মটা খেয়াল করো, নিয়মটা একটু বুঝার চেষ্টা করো। দীর্ঘইকারযুক্ত বিশেষণ শব্দে দীর্ঘইকারের পরে যদি মূর্ধন্যয় দীর্ঘী, দন্তন্যয় দীর্ঘী, তয় ব অথবা তা ইত্যাদি যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠিত হয়, এইগুলা যুক্ত হয়ে যদি নতুন কোনো শব্দ গঠিত হয়, তাহলে মূল শব্দের শেষে যুক্ত বিশেষণ প্রকাশক দীর্ঘইকারটি হ্রস্বইকারে পরিণত হয়। তাহলে আমাদের একটা শব্দ যেটা একটা বিশেষণ শব্দ, আমরা একটা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করি, অনেক সহজ লাগবে তাহলে। যেমন ধরো এই অধিকারী, এটা কিন্তু একটা বিশেষণ শব্দ। তাহলে নিয়মটা কি বলা হয়েছে, যে দীর্ঘইকার যুক্ত একটি বিশেষণ শব্দে, যেমন এটা একটা বিশেষণ শব্দ এবং যার শেষে দীর্ঘইকার আছে, তাহলে দীর্ঘইকার যুক্ত একটি বিশেষণ শব্দে এই দীর্ঘইকারের পরে যদি মূর্ধন্যয় দীর্ঘী অথবা দন্তন্যয় দীর্ঘী অথবা তয় বা অথবা তা ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন কোনো শব্দ গঠিত হয়, তাহলে ওই নতুন যে শব্দ গঠিত হয় সেখানে কি হবে, সেখানে আমাদের মূল শব্দের শেষে যুক্ত যে বিশেষণ প্রকাশক দীর্ঘইকার সেটি হ্রস্বইকারে পরিণত হয়। আমরা যেমন এখানে দেখছি একটি শব্দ, তার শেষে যদি আমরা এখান থেকে একটি নিলাম মূর্ধন্যয় দীর্ঘী, তাহলে আমাদের নতুন একটি শব্দ গঠিত হয়। এখন একটি শব্দ যেটি বিশেষণ শব্দ এবং শেষে দীর্ঘইকার আছে, তারপরে এই চারটির যে কোনো একটি যুক্ত হয়ে যদি নতুন একটি শব্দ গঠিত হয়, যেমন এখানে অধিকারিণী শব্দটা গঠিত হবে, তাহলে মূল শব্দটির যে বিশেষণ প্রকাশক দীর্ঘইকার এটা কিন্তু হ্রস্বইকারে পরিণত হবে। কিরকম? যেমন অধিকারিণী। তাহলে আমরা দেখছি যে এই বিশেষণ প্রকাশক যে দীর্ঘইকারটি ছিল সেটি মূল শব্দে গিয়ে, অর্থাৎ যে পরিবর্তিত শব্দ যেটা গঠিত হলো সেখানে গিয়ে সেটি হ্রস্বইকারে পরিণত হয়ে গেল। তো এই ধরনের আমরা অন্য কোনো শব্দ যদি দেখি, যেমন আমরা নিলাম সত্যবাদী, তাহলে আমাদের নিয়মটা কি আছে? নিয়মটা আছে যে একটি বিশেষণ শব্দ যার শেষে দীর্ঘইকার আছে, এমন কোন শব্দের পরে এই চারটার যে কোনো একটি যুক্ত হলে যদি নতুন শব্দ গঠিত হয়, তাহলে এখানে নি দিলে নতুন একটা শব্দ গঠিত হয় সত্যবাদিনী। সেই ক্ষেত্রে মূল শব্দের শেষে যুক্ত বিশেষণ প্রকাশক দীর্ঘইকার, কারণ মূল শব্দ এটা, এই প্লাস চিহ্নের আগেরটা, এই মূল শব্দের শেষের যে বিশেষণ প্রকাশক দীর্ঘইকারটা, যে দীর্ঘইকারটা এই শব্দটাকে বিশেষণ হিসেবে প্রকাশ করে, এটা এই ৯ দীর্ঘী যুক্ত হওয়ার কারণে পরিবর্তিত শব্দে গিয়ে এটা হ্রস্বইকারে পরিণত হবে। তাহলে এটা কি হবে? সত্যবাদিনী। এভাবে আমাদের শব্দটি আমরা দেখব যে দীর্ঘইকারটি হ্রস্বইকারে পরিণত হয়েছে। আমরা যদি তয় বয় দিয়ে একটা উদাহরণ দিই, তয় বয় দিয়ে, যেমন একটা বিশেষণ শব্দ, তো কি নিতে হবে? একটা বিশেষণ শব্দ যার শেষে দীর্ঘইকার আছে, এই শব্দের পরে এই চারটির যে কোনো একটি যুক্ত হলে যদি নতুন শব্দ গঠিত হয়, যেমন দায়ী, তার সাথে তয় ব দিলে হয়ে যায় দায়িত্ব। তাহলে কি হবে? এই যে মূল শব্দের যে দীর্ঘইকারটি, বিশেষণ প্রকাশক দীর্ঘইকারটি, সেটি হ্রস্বইকারে পরিণত হবে।
আকার দিয়ে একটা উদাহরণ দাও। যেমন ধরো প্রতিযোগী, প্রতিযোগী তার সাথে আমরা আকার দিলাম, তাহলে প্রতিযোগী এটা কিন্তু গয় দীর্ঘিকার, তার সাথে আকার যুক্ত করলে হয় কি প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগী শব্দটি থেকে আমাদের একটি শব্দ তৈরি হলো প্রতিযোগিতা। এভাবে আমরা দেখব যে পরিবর্তিত হয়ে সেটা হ্রস্বইকারে পরিণত হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল। এই নিয়মটাকে তোমরা একটা এরকম স্টার মার্ক করে দাগিয়ে রাখতে পারো যে এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এবং এভাবে এই নিয়মটি দিয়ে প্রচুর শব্দ তৈরি করতে হয়। তোমাদের মনে রাখতে হবে কোন চারটি বর্ণ বা বর্ণ সমষ্টি, মূর্ধন্যয় দীর্ঘী, দন্তন্যয় দীর্ঘী, তয় ব আর হচ্ছে তা। তাহলে এটাই তোমাকে মনে রাখতে হবে, বিশেষ করে যে এরা যদি তোমার কি হয়, যে একটা শব্দ আছে বিশেষণ, যে শব্দটার শেষে দীর্ঘইকার আছে এবং তারপরে এই চারটের যে কোনো একটি যদি যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে, তাহলে ওই যে মূল শব্দের যেটা প্লাস চিহ্নের আগে যে মূল শব্দ, সেটার যে অন্ত বিশেষণের যে দীর্ঘইকারটি সেটি হ্রস্বইকারে পরিণত হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় নিয়মটি। তৃতীয় নিয়মটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ফলে আমরা এটাকে একটা স্টার মার্ক করলাম। আচ্ছা, 4 নম্বর একটা নিয়ম দেখো। আমরা চতুর্থ একটা নিয়মে আসি। বিশেষ্য শব্দের শেষে, আমি আবার একটু বোর্ডের কাছে আসি, বিশেষ্য শব্দের শেষে ইয় এবং অনিয় প্রত্যয় যোগে বিশেষণ পদ হতে পারে। 4 নম্বর নিয়ম দেখো, বিশেষ্য শব্দের শেষে কি প্রত্যয়? ইয় এবং অনিয়। তাহলে বিশেষ্য শব্দের শেষে ইয় এবং অনিয় প্রত্যয় যোগে বিশেষণ পদ হতে পারে। এক্ষেত্রে সৃষ্ট বিশেষণ শব্দে দীর্ঘইকার যুক্ত হবে। এক্ষেত্রে সৃষ্ট বিশেষণ শব্দে কি হবে? দীর্ঘইকার যুক্ত হবে। তো আমরা এটাকে কিন্তু এই ইয় এবং অনিয় প্রত্যয়কে খেয়াল রাখবো, এবং 2 কলামে আমরা এটা একটু যদি দেখি, এই পাশে দিই বিশেষ্য, আর মানে বিশেষ্য শব্দ, তার সাথে এখানে দিই প্রত্যয়, তাহলে 3 কলামে দেখতে হবে আসলে। আর এখানে দেখবে প্রত্যয় সাধিত শব্দ। উদাহরণ দিয়ে ভালো বোঝা যায়, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যায় জিনিসটা, প্রত্যয় সাধিত শব্দ। এখন এই জায়গাটা আমরা যদি দেখি, বলা হয়েছে যে একটা বিশেষ্য শব্দ, তার শেষে একটা প্রত্যয় যুক্ত হবে। প্রত্যয় দুটা মনে রাখো, ইয় প্রত্যয় আর কি প্রত্যয়? অনিয় প্রত্যয়। তো এই যে দুইটি প্রত্যয়, এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত যেটা হবে, সেখানে কিন্তু কি হবে? প্রত্যয়টা এই শব্দের উপরে প্রভাব বিস্তার করবে। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা খেয়াল করি। যেমন ধরো পানি একটা শব্দ, তাই না? পানি। তো এই পানির সাথে যদি তুমি একটা ইয় প্রত্যয় যুক্ত করো, তাহলে হয়ে যায় পানীয়। এখন মজার ব্যাপার হচ্ছে, পানীয় শব্দটাতে আমাদের নয়ের সাথে কিন্তু একটা হ্রস্বইকার অলরেডি যুক্ত আছে। তাহলে নয়ের সাথে হ্রস্বইকার যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা কি আবার তার পেছনে দীর্ঘইকার তো যুক্ত করতে পারবো না। অর্থাৎ একটা ব্যঞ্জন বর্ণের সাথে তো দুইটা স্বরবর্ণ যুক্ত করা যাবে না, হয় হ্রস্বইকার থাকবে অথবা দীর্ঘইকার থাকবে, একটাই থাকবে। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? মনে রাখতে হবে যে প্রত্যয়টা শব্দের উপরে প্রভাব বিস্তার করবে, অর্থাৎ শব্দের চেয়ে প্রত্যয়টাই প্রভাবশালী হবে। ফলে এই হ্রস্বইকারটা ডিলিট হয়ে গিয়ে দীর্ঘইকারটাই শব্দে রয়ে যাবে। তাহলে পানীয়, এটা দীর্ঘইকার যুক্ত হবে। দেখো, পানি বানানটা হ্রস্বইকার, কিন্তু যখন তুমি ইয় প্রত্যয় যুক্ত করছো, তখন পানীয় বানানটা কিন্তু দীর্ঘইকার হয়ে যাচ্ছে। এভাবে তুমি আরেকটা শব্দ যেটা অনেকে ভুল করে থাকেন, সেটা হলো জাতি। হ্যাঁ, যেমন আমরা বাঙালি জাতি, তা জাতি বানানটা কিন্তু তোমার হ্রস্বইকার। এই জাতির সাথে যখন তুমি ইয় প্রত্যয় যুক্ত করবে, তখন সেটা হয়ে যায় কি? জাতীয়। তো জাতীয়তে এই ইয় দীর্ঘইকারটাই কিন্তু কি হবে? অর্থাৎ প্রত্যয়ের সাথে শব্দের যে হ্রস্বইকার, সেটাকে ডিলিট করে দিয়ে, রিমুভ করে দিয়ে দীর্ঘইকারটা এখানে যুক্ত হয়ে যাবে। ঠিক তেমনি ইয়র ক্ষেত্রে যেমন প্রত্যয়টা প্রভাব বিস্তার করে, অনিয়র ক্ষেত্রেও প্রত্যয়টা মূল শব্দের উপরে প্রভাব বিস্তার করে। অনিয় দিয়ে একটা উদাহরণ দেখো, লক্ষণ, তার সাথে আমরা অনিয় প্রত্যয় যুক্ত করলাম, তাহলে কি হবে? লক্ষণীয়। লক্ষণ যোগ অনিয়, লক্ষণীয়। তাহলে তুমি দেখো এখানে কিন্তু কি হচ্ছে, এখানে এই দীর্ঘইকারটি এখানে যুক্ত হয়েছে। স্বরেয় ছিল, স্বরেয়টা উঠে দীর্ঘইকার যুক্ত হলো। লক্ষণীয় শব্দ তো অনেকে একটা জফলা দিয়ে ফেলে ভুলে, কিন্তু খেয়াল করতে হবে যে মূল শব্দটি হচ্ছে লক্ষণ, এবং এই নয়ের পরে তোমার অনিয়টা যুক্ত হয়েছে, ফলে মাঝখানে একটা জফলা আসার কিন্তু কোনো সুযোগ নেই। অনেকে যে জফলাটা দিয়ে ফেলে ভুল করে, কোন অর্থে? ওই যে একটা শব্দ আমাদের ধারণা আছে যে লক্ষ্য, লক্ষ্য মানে যে উদ্দেশ্য,
ওইখানে জফলা আছে। ওইটা আর এটা এক জিনিস নয়। ওই লক্ষ্য মানে উদ্দেশ্য, আর এই লক্ষণীয় মানে হচ্ছে যেটা বিশেষ দ্রষ্টব্য, বিশেষভাবে লক্ষ্য করতে হবে। তো সুতরাং এখানে মাঝখানে কোনো জফলা আসবে না। তো আমরা যে নিয়মটা দেখছিলাম, ইয় অথবা অনিয় প্রত্যয় যুক্ত হলে শব্দের উপরে প্রত্যয়টাই প্রভাব বিস্তার করে এবং প্রত্যয়ের দীর্ঘইকার শব্দে ব্যবহৃত হয়। আশা করি এই নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখো, এই নিয়মটা একটু বোঝার চেষ্টা করো। 5 নম্বর নিয়ম, যেটা বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী দেশের নাম, জাতির নাম এবং ভাষার নাম বোঝাতে সাধারণত রস্বইকার হবে। 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি কি? দেশের নাম, জাতির নাম, ভাষার নাম বুঝাতে রস্বইকার ব্যবহৃত হবে। কত সহজ নিয়ম! কিন্তু দেশ, তুমি কয়েকটা দেশের নাম লেখো, দেশের নাম লেখো, যেমন ইতালি, জার্মানি, গ্রিস। এই যে নামগুলো লিখতে গিয়ে অনেকে কি করে? দীর্ঘইকার দিয়ে ফেলে। হ্যাঁ, ইতালি লিখতে গিয়ে বা গ্রিস লিখতে গিয়ে দীর্ঘইকার দিয়ে ফেলে। কিন্তু তোমার মনে রাখতে হবে দেশের নাম, দেশের নাম হলেই সেটা কিন্তু রস্বইকার। এখন আমরা যেগুলো ভুল করি, এরকম কিছু উদাহরণ দিলাম। পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, এগুলো তো আমরা মাঝখানে রস্বইকার গুলো ভুল করি না। তাহলে দেশের নাম হলেই তোমার রস্বইকার। আরেকটা কি বললাম? জাতির নাম। দেশ, জাতি, ভাষা। তাহলে জাতির কয়েকটা উদাহরণ দাও। যেমন বাঙালি, আমরা যে বাঙালি জাতি, এই বাঙালিটা তোমার লয় রস্যি হবে। বিহারি, নেপালি, ইরানি, যে কোনো জাতি তুমি বলো, জাতির নাম বুঝালে সেটা রস্বইকার হবে। আরেকটা হলো কি? ভাষার নাম। ভাষা, যেমন তুমি ইংরেজি, ইংরেজি লিখতে গিয়ে অনেকে দীর্ঘইকার দিয়ে ফেলে, কিন্তু এটা তো একটা ভাষা, ইংরেজি ভাষা। আরবি, ফার্সি, যে কোনো ভাষা তুমি বলো কেন, এটা কিন্তু তোমার রস্বইকার হবে। হিন্দি, হিন্দিতে তো দেখো দুইটাই রস্বইকার, দুইটা রস্বইকার। অনেকে কিন্তু পরপর দুইটা রস্বইকার নিয়ে অনেক কনফিউজড হয়, যে হিন্দি বানানে কি পরেরটা কি দীর্ঘইকার নাকি, এরকম ভাবে। কিন্তু না, তোমার তো সহজ একটা নিয়ম মনে রাখতে হবে, তাহলেই তো এই বিষয়টা তোমার পরিষ্কার হয়ে যাবে। দেশ, জাতি, ভাষা। এই দেশ, জাতি, ভাষা বোঝাতে তোমার কি হবে? অলওয়েজ তোমার রস্বইকার ব্যবহৃত হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই নিয়মটা একটা স্টার মার্ক করে রাখতে পারো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, সহজ নিয়ম, এবং অনেক শব্দ এই নিয়মটাতে তোমার কাভার করবে। আচ্ছা, আরেকটি নিয়মে আমরা আসি, রস্বই দীর্ঘইকারের 6 নম্বর নিয়ম। সেটা হলো বিদেশি শব্দে সাধারণত রস্বইকার যুক্ত হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ নিয়ম, বিদেশি শব্দে। এখন বিদেশি শব্দ বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের বাইরের যে কোনো শব্দ, সেটা হতে পারে ইংরেজি শব্দ, হতে পারে আরবি শব্দ, ফার্সি শব্দ, তাই না, পর্তুগিজ শব্দ, যেটাই হোক, বিদেশি শব্দে রস্বইকার ব্যবহৃত হবে। যেমন তুমি কিছু উদাহরণ দাও যেগুলো আমরা বেশি ভুল করি, আমি তোমাদের একটু উদাহরণগুলো লিখে দেখাই কিছু। যেমন ধরো জরুরি, অনেক জায়গায় আমি বানানটা ভুল দেখেছি। জরুরি, জরুরি কিন্তু একটা বিদেশি শব্দ, ফার্সি শব্দ। এটা জরুরত থেকে জরুরি, তাই না? তো ফার্সি বিদেশি শব্দ হলেই তোমার রস্বইকার। তুমি যদি বলো দামি, যে এই পোশাকটা অনেক দামি, রস্বইকার। দাবি, রস্বইকার। হ্যাঁ, এগুলো বিদেশি শব্দ। তো এই যে ফার্মেসি, হ্যাঁ, অনেক ফার্মেসিতে তুমি দেখবে যে দীর্ঘইকার দেওয়া আছে, কিন্তু সেটা ভুল, কারণ ফার্মেসি হচ্ছে একটা ইংরেজি শব্দ, তো বিদেশি শব্দ হলেই তো রস্বইকার। তারপর আরেকটা কি বেশি ভুল দেখা যায় বলো তো? সেটা হলো বেকারি। বেকারি বানানটা তো, বেকারি তো আমাদের বাসার আশেপাশে আছে, অনেক বেকারিতে দেখবে যে বানানটা ভুল দেওয়া আছে, রয় দীর্ঘই দেওয়া আছে, কিন্তু আসলে এটা হবে রস্বইকার। যে বেকারি, কারণ এটা একটা তোমার বিদেশি শব্দ, বেকারিটা ইংরেজি শব্দ। তাহলে দেখো, এইভাবে তুমি একটা একটা করে তো শব্দ তুমি মনে রাখতে পারবে না, তোমাকে নিয়মটা মনে রাখতে হবে। সহজ একটা নিয়ম, অনেক শব্দ এই নিয়মটার ভিতরে আছে। কি শব্দ, কি নিয়ম? বিদেশি শব্দে রস্বইকার যুক্ত হবে। কত সহজ একটা নিয়ম! এই নিয়ম দিয়ে আমরা সব বিদেশি শব্দগুলোকে আমরা কিন্তু আয়ত্ত করে ফেলতে পারবো। এই ছিল আমাদের রস্বই দীর্ঘইকারের গুরুত্বপূর্ণ নিয়মগুলো। এখন আমাদের এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? আমাদের কিন্তু বানান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হলো তোমার কিছু শব্দ দিয়ে দিবে, বলবে যে শব্দগুলো শুদ্ধ রূপ লিখো, শব্দগুলো শুদ্ধ রূপ লিখো। আর সেটা কি রকম? যেমন তোমাদের আমি যদি একটু বোর্ডে দেখাই, শব্দগুলো শুদ্ধ রূপ লিখো। যেমন ধরো এখানে দিয়ে দিল বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, এরকম একটা শব্দ দিল। তারপরে তোমাদের দিল জরুরি, তারপরে দিল হচ্ছে মুমূর্ষু, এরকম দিল মুমূর্ষু।
এগুলো কিন্তু ভুল বানান আছে। তখন তোমাকে এরকম 7টা শব্দ দিবে, আউট অফ 7 তোমাকে 5টা লিখতে হবে, বলবে যে শুদ্ধ করে লিখো। তুমি কি করবে, 2 কলামে এটা লিখবে, 2 কলামে লিখবে। এই পাশে দিবে প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ অর্থাৎ যেগুলো তোমার পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে। এরকম তুমি 7টার মধ্যে 5টা নিবে, কারণ তোমার 5টা দিতে বলেছে। আর এই পাশে লিখবে কি, শুদ্ধ রূপ, শুদ্ধ রূপ অর্থাৎ শুদ্ধ বানানটা লিখবে। যেমন এই যে বুদ্ধিজীবী বানানটা যদি তুমি অ্যান্সার করতে চাও 7টার ভিতরে, ধরো এটা তুমি নিবে, তাহলে এখানে লিখলে বুদ্ধিজীবী, আর এখানে তুমি শুদ্ধ রূপটা লিখলে বুদ্ধিজীবী। হ্যাঁ, দুইটাই তুমি শুদ্ধ রূপ লিখবে। যেমন জরুরি, এটা তুমি হয়তো অ্যান্সার করেছো, তাহলে তুমি জরুরি বানানটা শুদ্ধ করে লিখবে, জরুরি। এইভাবে তোমার 5টা হলে 5 নম্বর। হ্যাঁ, এটা খুব সহজ এরকম একটা বিষয়। আর এটার অথবা তোমার কি থাকে, একটি বর্ণনামূলক প্রশ্ন থাকে। যেমন তোমাকে বলবে যে তৎসম শব্দের 5টি নিয়ম লেখো, বা বলবে অতৎসম শব্দের 5টি নিয়ম লেখো, এ ধরনের কোনো একটি, বা হ্রস্ব দীর্ঘইকারের 5টি নিয়ম লেখো, হ্রস্ব দীর্ঘকারের 5টি নিয়ম লেখো, এই ধরনের কোনো একটি প্রশ্ন দিবে। তো আমাদের কাছে মনে হয় যে নির্ণয় করাটা তোমাদের জন্য সহজ। শব্দ মানে শুদ্ধ করে লেখা, এটা কিন্তু তুলনামূলক ইজি হবে। আমরা আরেকটা নিয়ম আজকে পড়বো, সেটা হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ নিয়ম। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, খুব ছোট নিয়ম আছে, বা এটা ভালো লাগবে। দেখো প্রথম একটা নিয়ম দেখো, দেশি শব্দে আমরা পড়ছি এখন কি নিয়ম, হ্রস্ব দীর্ঘ নিয়ম। হ্রস্ব এবং দীর্ঘ এর নিয়ম, এর গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা পড়ছি। তো প্রথম নিয়ম আমি দেখি, তোমাদের আমি একটু বলি। দেশি শব্দে সাধারণত হ্রস্ব ব্যবহৃত হয়। দেশি শব্দে, যেগুলো একদম আমাদের আদিম অনার্যদের ভাষা থেকে বাংলায় এসেছে, সেই দেশি শব্দে হ্রস্ব উকার হয়। যেমন মুড়ি, যে আমরা খেয়ে থাকি, ঝুড়ি যেখানে দ্রব্য রাখে, তেঁতুল, এইগুলো একেবারে দেশি শব্দ। এই দেশি শব্দগুলোতে হ্রস্ব উকার ব্যবহৃত হবে। 2 নম্বর একটা নিয়ম দেখো, বিদেশি শব্দে সাধারণত হ্রস্ব উকার হয়। বিদেশি শব্দ মানে বাংলাদেশের বাইরের যে কোনো শব্দ, যেমন পাউরুটি, হ্রস্ব উকার হবে, এটা পর্তুগিজ শব্দ তোমরা জানো। জুলুম, আরবি শব্দ, হ্রস্ব উকার হবে। রিফু, কি কাপড় ছিঁড়ে গেলে যে রিফু করা হয়, তাহলে এগুলো বিদেশি শব্দ। তাহলে দেশি শব্দে আমরা পেলাম হ্রস্ব উকার হবে, বিদেশি শব্দে হ্রস্ব উকার ব্যবহৃত হবে। 3 নম্বর নিয়ম দেখো, বাংলা ক্রিয়াপদে সাধারণত হ্রস্ব উকার বসে। বাংলা ক্রিয়াপদে, ক্রিয়াপদ কোনগুলো, ভার্ব, যেগুলো কোনো কিছু করা বোঝায়। যেমন আসুন, বসুন, শুনুন, দেখুন, এভাবে ক্রিয়াপদে হ্রস্ব উকার হবে। শুনুন দুইটাই হ্রস্ব উকার, দেখুন হ্রস্ব উকার। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরটা পেয়ে গেলাম। 4 নম্বর নিয়মটা দেখো, তদ্ভব শব্দে, তদ্ভব শব্দে সাধারণত হ্রস্ব উকার হবে। তদ্ভব শব্দ তো তোমরা জানোই, তৎসম থেকে প্রাকৃতের মধ্যে দিয়ে যেগুলো পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। তদ্ভব শব্দে হ্রস্ব উকার হবে। যেমন তোমার ধুলা, তারপরে পুজো, এগুলো কিন্তু হ্রস্ব উকার হবে। তাহলে আমরা 4টা নিয়ম এই পর্যন্ত পেলাম, যে দেশি শব্দের হ্রস্ব উকার হবে, বিদেশি শব্দের হ্রস্ব উকার হবে, তদ্ভব শব্দের হ্রস্ব উকার হবে, বাংলা ক্রিয়াপদের হ্রস্ব উকার হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দীর্ঘকার কোথাও হবে, তাই না? দীর্ঘকারের একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখো, তৎসম বা সংস্কৃত শব্দে দীর্ঘকার হবে। তাহলে আমাদের দেশি শব্দ, বিদেশি শব্দ, তদ্ভব শব্দ, এগুলোতে আমরা পেলাম হ্রস্ব উকার, কিন্তু তৎসম শব্দে দীর্ঘকার ব্যবহৃত হবে। যেমন ধরো তোমার মূর্খ, যেমন হচ্ছে শূন্য, যেমন রূপ, বাংলার রূপ আমি দেখিয়েছি, রূপ, যেমন মূল, যে মূল কথাটা হচ্ছে এই বিষয়টি। এই যে তোমার রূপ, মূল, তারপরে মূর্খ, শূন্য, এই শব্দগুলোতে তোমার কিন্তু তৎসম শব্দ, এগুলোতে দীর্ঘকার হবে। দেখো তদ্ভব শব্দগুলো তো তোমার তৎসম থেকেই চেঞ্জ হয়ে বাংলা ভাষায় এসেছে। যেখানে আমরা যদি একটু দেখি, তৎসম শব্দে আর তদ্ভব শব্দে যে পরিবর্তনগুলো কিভাবে এইগুলো এসেছে। যেখানে তৎসমে ছিল তোমার ধুলি, এই ধুলি কিন্তু একটা তৎসম শব্দ, সেটা দীর্ঘকার। এইটা থেকেই রূপান্তর শব্দটা হয়েছে আমাদের ধুলা অথবা ধুলো, এটা কিন্তু তদ্ভব শব্দ। আবার খুব পরিচিত একটা শব্দ যদি বলি, পূজা, যেটা তৎসম শব্দ, পূজাতে কিন্তু দীর্ঘকার, আর এটার যে তদ্ভব রূপ সেটা হলো পুজো, এক্ষেত্রে কিন্তু তোমার হ্রস্ব উকার ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে যে 5টি নিয়ম পেলাম, সেই নিয়মটা আবার একটু খেয়াল করি। দেশি শব্দে হ্রস্ব উকার ব্যবহৃত হবে, বিদেশি শব্দে হ্রস্ব উকার ব্যবহৃত হবে, তদ্ভব শব্দে হ্রস্ব উকার ব্যবহৃত হবে, বাংলা ক্রিয়াপদে হ্রস্ব উকার ব্যবহৃত হবে, আর তৎসম শব্দে দীর্ঘকার ব্যবহৃত হবে। তাহলে তৎসম শব্দটা তোমার মনে রাখতে হবে আলাদা। এরপরের নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু
এই হ্রস্বকার আর দীর্ঘকারের এই যে দয়ের নিচের যে ব্যবহার, এটা সবচেয়ে বেশি ভুল করি। যে দয়ের সাথে কোথায় হ্রস্বকার কোথায় দীর্ঘকার, হ্যাঁ, যে দূষণ, দুর্নীতি, তারপর দুর্ভিক্ষ, এই জাতীয় সব দুর্বল, এই শব্দগুলোতে লিখতে গিয়ে আমাদের বেশি ভুল হয়, কারণ দয়ের সাথে হ্রস্ব দীর্ঘ প্রচুর আছে। তো এই নিয়মটা আমরা একটু লিখে রাখি। 6 নম্বর নিয়মে দূরত্ব বুঝাতে, দূরত্ব দূরত্ব বুঝাতে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে। দূরত্ব বুঝাতে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে, এটা মনে রাখতে হবে। দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে। যেমন ধরো দূর, ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূর। তারপরে দূরপাল্লা, দূরবর্তী, দূরদর্শী, এই যে ইত্যাদি শব্দগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের যে বিষয়টা ছিল যে যদি দূরপাল্লা বলি, দূর বলি, মানে দূরত্ব বুঝাতে গেলে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হয়। কিন্তু 7 নম্বর নিয়মে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম দেখি, অশুভ, মন্দ, কষ্টকর, অশুভ, মন্দ, কষ্টকর ইত্যাদি বুঝালে দয়ের সাথে হ্রস্বকার ব্যবহৃত হয়। খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন খারাপ কিছু বুঝাবে, কষ্টকর কিছু বুঝাবে, তখন দয়ের সাথে হ্রস্বকার ব্যবহৃত হবে। যেমন ধরো দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ কিন্তু কি কষ্ট একটা বিষয় বোঝাচ্ছে। দুর্যোগ খারাপ কিছু বোঝাচ্ছে, দুর্নীতি সেটাও খারাপ কিছু বোঝাচ্ছে, দুর্নাম, হ্যাঁ, এই যে এরকম কোনো কষ্টকর কিছু, দুর্বল, দুর্বল কোনো একটা সাবজেক্টে সে দুর্বল বা শারীরিকভাবে দুর্বল, এটা কিন্তু খারাপ কিছু বোঝাচ্ছে। তাহলে যখন অশুভ, মন্দ বা কষ্টকর কিছু বুঝাবে, তখন দয়ের সাথে হ্রস্বকার হবে। আর দূরত্ব বুঝালে দয়ের সাথে দীর্ঘকার হবে। দূরপাল্লা, দূরবর্তী, দূরদর্শী, অদূরদর্শী, এগুলো সবই কিন্তু তোমার দীর্ঘকার হবে। আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। এর কিছু ব্যতিক্রম পাওয়া যাবে, যেমন ব্যতিক্রম দিয়ে তুমি একটা শব্দ এই মুহূর্তে মনে আসছে, একটু লিখে নিতে পারো। ব্যতিক্রম, দূষণ। তো এটা কিন্তু একটা ব্যতিক্রম, যেখানে খারাপ বুঝাচ্ছে, মন্দ বুঝাচ্ছে, পরিবেশ দূষণ বা বায়ু দূষণ, জল দূষণ, এখানে কিন্তু দীর্ঘকার হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা ব্যতিক্রম, কারণ আমরা জানি যে দূরত্ব বসলে দীর্ঘকার হয়, আর খারাপ কিছু হলে হ্রস্বকার হয়, কিন্তু দূষণ তো খারাপ, অথচ এটা দীর্ঘকার হয়েছে, তাইলে এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, এরপরের নিয়ম দেখো, অদ্ভুত এবং ভুতুড়ে, অদ্ভুত এবং ভুতুড়ে শব্দ দুটো ছাড়া অন্যান্য ভূতযুক্ত শব্দে, অন্যান্য ভূতযুক্ত শব্দে ভ এর ভ এর নিচে দীর্ঘকার ব্যবহৃত হবে। নিয়মটা খেয়াল করো, অদ্ভুত এবং ভুতুড়ে শব্দ দুটো ছাড়া অন্যান্য ভূত, ভূতে এবার দীর্ঘকার, ভূতযুক্ত শব্দে ভ, একটি যে বর্ণ, এই ভ এর নিচে দীর্ঘকার ব্যবহৃত হবে। কিরকম আমরা উদাহরণ দিয়ে বুঝি, যদি আমরা বলি ভূতযুক্ত শব্দ মানে কি, যে শব্দগুলোতে ভূত শব্দটা আছে, যেমন ভূতপূর্ব, তাহলে ভূত বানানে দীর্ঘকার, অতএব ভূত শব্দের সাথে যে শব্দগুলো আছে সবই দীর্ঘকার। ভূতপূর্ব, অভূতপূর্ব, প্রভূত, তারপর উদ্ভূত, দ্রবীভূত, বশীভূত, ঘনীভূত, যত ভূত আছে সবই কিন্তু দীর্ঘকার। হ্যাঁ, কারণ ভূত বানানটিতে দীর্ঘকার। তাহলে বলেছে যে অদ্ভুত বানানটাই শুধু দেখো, এই যে ভয়রস্যুত, আর ভুতুরে তো আমরা দেখছি এই যে ভয়রস্যুত। তাহলে অদ্ভুত এবং ভুতুরে শব্দ দুটো ছাড়া অন্যান্য ভূতযুক্ত শব্দে ভয়ের নিচে দীর্ঘকার ব্যবহৃত হবে। তাহলে আমরা হ্রস্বকার দীর্ঘকারের কিন্তু নিয়মগুলো আমরা দেখলাম। আশা করি হ্রস্বকার দীর্ঘকারের নিয়মগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শেষ যে নিয়মটা দেখব সেটা হচ্ছে রেফের ব্যবহার। রেফের ব্যবহারটা করে আমরা আজকে শেষ করব। তো আমরা রেফের ব্যবহারটা দেখি। রেফ আসলে কি? রেফ মানে কিন্তু আসলে, রেফ মানে হচ্ছে র, অর্থাৎ রেফ যেখানে তোমার বসবে সেখানে আসলে রয়ের উচ্চারণ হবে। তো রয়ের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। তবে রয়ের দুইটা সংক্ষিপ্ত রূপ আছে, একটা হচ্ছে রেফ আর একটা হচ্ছে র ফোলা। রেফটা বসে হলো তোমার যেখানে রয়ের উচ্চারণ হয় তার পরের বর্ণের উপরে রেফ বসে, অর্থাৎ রেফের উচ্চারণটা হয় সংশ্লিষ্ট বর্ণের আগে, আর র ফোলার উচ্চারণটা হয় সংশ্লিষ্ট বর্ণের পরে। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, যেমন আমরা প্রথমে একটা পয়েন্ট লিখেছো তুমি যে রেফ ইকুয়াল টু র, তাহলে একটা পয়েন্ট তুমি লিখতে পারো, শব্দের
যে স্থানে রেফের উচ্চারণ হয় তার পরবর্তী বর্ণের উপর রেফ বসে। শব্দের যে স্থানে রেফের উচ্চারণ হয় তার পরবর্তী বর্ণের উপরে রেফ বসে। যেমন একটা সহজ শব্দ দিয়ে আমরা যদি দেখি, যেমন বর্ণনা। দেখো এখানে বর্ণনা, আমরা যদি রেফটা মুছে রাখি বর্ণনা, তাহলে রয়ের উচ্চারণ হচ্ছে এখানে, এখানে রয়ের উচ্চারণ হচ্ছে। সে শব্দের যেখানে রয়ের উচ্চারণ হয় তার পরের বর্ণ, তাহলে রয়ের এখানে হচ্ছে পরের বর্ণটা ন, তো পরবর্তী বর্ণের উপর রেফ বসে। এটা তো আমরা ভুল তেমন করি না, কিন্তু যখন একটু যুক্ত বর্ণের ব্যবহার থাকে তখনই আমরা যেন ওইসব শব্দগুলোতে ভুল করে ফেলি। যেমন অন্তর্দ্বন্দ্ব, এই যে একটা শব্দ, যেহেতু একাধিক যুক্ত বর্ণ এখানে আছে ফলে অনেকে কি করে রেফটা ভুল করে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে রেফটা কোথায় বসবে। যেখানে রয়ের উচ্চারণ আছে তার পরের বর্ণে রেফ বসবে। তাহলে অন্তর, অন্তর রটা কিন্তু এখানে আছে, রয়ের উচ্চারণটা এখানে, তাহলে তার পরের বর্ণ কোনটা, দয় ব, সুতরাং এখানে রেফটা বসবে, অন্তর্দ্বন্দ্ব। সুতরাং তোমাকে দেখতে হবে যে যে স্থানে রয়ের উচ্চারণ হয় তার পরবর্তী বর্ণের উপরে রেফ বসে। রেফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা সেটা তুমি একটু লিখে নাও। যে বর্ণের উপর রেফ বসে সেই বর্ণের দ্বিত্ব ব্যবহার হয় না। যে বর্ণের উপর রেফ বসে সেই বর্ণের দ্বিত্ব ব্যবহার হয় না। দ্বিত্ব মানে কি, ডাবল, মানে দুইবার হয় না। যে বর্ণের উপর রেফ বসে সেই বর্ণের দ্বিত্ব ব্যবহার হয় না, সেটা ব্যবহারটা দুইবার হয়ে যায় না। যেমন তুমি একটা উদাহরণ দিলে এটা বুঝতে পারবে। যেমন ধরো ধৈর্য, এই বানানটা কিরকম, ধৈর্য, এই বানানটা কিন্তু অনেকে এইভাবে লেখে, আবার আমরা কোথাও কোথাও এইভাবেও দেখি। হ্যাঁ, আমি উপরে নিচে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। কিন্তু দেখো এখানে জয়ের উপরে রেফ আছে, জয়ের উপরে রেফ আছে, তাহলে আর জফলাটা হবে না। কারণ কি, জ এবং জফলা তো একই বর্ণ, জয়েরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে জফলা। তাহলে যে বর্ণের উপর রেফ বসে সেই বর্ণের দ্বিত্ব ব্যবহার হয় না, সেই বর্ণ আবার পুনরায় ব্যবহৃত হয় না। অনেক জায়গায় তুমি এই বানানটা দেখবে যে জর্দা, জর্দা, যেখানে জর্দা যারা খেয়ে থাকেন, বাসায় পান খায় এরকম কেউ যদি থাকে তোমার, তাহলে তুমি দেখবে যে তার জর্দার যে কৌটাটা আছে ওটা নিয়ে দেখবে যে বানানটা কিরকম আছে দেখি জর্দা, তুমি দেখবে যে জর্দা বানানটা এরকম আছে, কিন্তু এটা কি ভুল আছে বলো তো, কি ভুল আছে এটা? ওই যে যে বর্ণের উপরে রেফ আছে ওই বর্ণ তো দ্বিত্ব হবে না, তাহলে এখানে দয়ের উপর রেফ আছে, বানানটা কিন্তু দ্বিত্ব হবে না, দয় দয় হবে না, তাহলে এইরকম হবে জর্দা। অর্থাৎ রেফযুক্ত বর্ণ কখনো দ্বিত্ব হয় না। ফার্মেসি, হ্যাঁ, ফার্মেসি বানানটা এরকম ভাবে এক জায়গায় তোমার দেওয়া আছে, ফার্মেসি এরকম দেখলাম, ফার্মেসি এইভাবে আছে, এটা কি ভুল আছে? এটার ভুল আছে যে রেফ আছে, তাহলে ময় ময় তো হবে না, তাই না, ফার্মেসি একটা ম হবে, শুধু তাই না, এটা আবার বিদেশি শব্দ, ফলে এটা দীর্ঘইকার হবে না, রস্বইকার হবে। তাহলে এখানে কতগুলা ভুল। এই ফার্মেসি থেকে কি ওষুধ কেনা যাবে? যার এতগুলা ভুল তার হয়তো তোমার ওষুধের ডেট এক্সপায়ার হয়ে আছে। বলতে হবে আপনি তো বানান সংক্রান্ত আপনার এত মানে বলা যায় যে উদাসীনতা, তাহলে আপনার ফার্মেসির ওষুধের গুণগত মানেরও তো উদাসীনতা আছে, এটা ডেট আপনার আছে কিনা সন্দেহ। সুতরাং আপনি বানান ঠিক করেন। তো এভাবে আমাদের দেখতে হবে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আসলে কি নিয়মটা, রেফের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা কি শিখলাম আমরা, রেফ যেখানে থাকে সেই বর্ণটি দ্বিত্ব হয় না, রেফযুক্ত বর্ণ কখনো দ্বিত্ব ব্যবহার হয় না। তাহলে এই ছিল আমাদের নিয়ম আজকের মতো আর কি, অনেকটাই আমরা শিখলাম আজকে। আমরা কিভাবে বাংলা বানানের ভুল হয় সেগুলো আমরা দেখলাম, ওই জায়গাগুলোতে আমাদের জোর দিতে হবে। আমরা রস্বই দীর্ঘইকারের নিয়মগুলো দেখলাম, আমরা হ্রস্ব দীর্ঘইকারের নিয়মগুলো দেখলাম, এবং আমরা রেফের নিয়মগুলো দেখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং আগামী দিন আমরা এর পরের নিয়মগুলো দেখার চেষ্টা করবো, যে এর পরে যেসব নিয়মগুলো রয়েছে আমাদের সেই সব নিয়ম নিয়ে আমরা আলোচনা করবো। আরো অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের আছে, সেই নিয়মগুলো আমি তোমাদের কিন্তু সব বই থেকে বিশ্লেষণ করে বেছে বেছে খুব গুরুত্বপূর্ণ নিয়মগুলো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। ফলে তোমরা এই ক্লাসগুলোতে উপস্থিত থাকবে, এবং ভিডিওটা যেহেতু থাকছে তাহলে তোমরা কিন্তু একাধিকবার দেখারও তোমাদের সুযোগ আছে। তুমি বারবার সেটা দেখতে পারবে, যেখানে মানে তোমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে সেখানে দুইবার তুমি দেখবে টেনে টেনে, তাই না? ওইভাবে তুমি নোটগুলো তুলে রাখবে, এবং কোনো রকম প্রশ্ন যদি থাকে, দেখা গেলো যে এটা পড়তে গিয়ে তোমার একটা প্রশ্ন জেগেছে, তখন তুমি কি করবে, যে কমেন্ট বক্সে প্রশ্ন দিয়ে রাখবে, আমি কিন্তু সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রশ্ন থাকলে আমি সেখানে দেখে উত্তরগুলো দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব। তাহলে আশা করি যে আজকের যে আলোচনা বাংলা বানানের নিয়ম সংক্রান্ত, তার কিছু অংশ আমরা আজকে আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা এর পরের কিছু নিয়ম কানুন নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো নিঃসন্দেহে অনেক ভালো লাগবে, গুরুত্বপূর্ণ নিয়ম।
তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।